আমরা যখন 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের মেয়েরা হলের গেট ভেঙে রাজু ভাস্কর্যে একত্রিত হই, ওইটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে ভাবেন নাই যে মানুষ তার এগেনস্টে গিয়ে একটা মিছিল করতে পারে রাতের 12টা বাজে। পুরো গণঅভ্যুত্থানের চিত্রটা ছিল যে মানুষ আগে এগিয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষা আগে তৈরি হয়েছে, আর প্ল্যাটফর্ম তারপরে গিয়ে তার ভাষাগুলো তৈরি করেছে। সকল বিভেদ ভুলে তার পাশের মানুষটার সাথে যে তার জামার ডিফারেন্স, তার যে ভাষার ডিফারেন্স, তার যে কালচারাল ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্সকে ভুলে একটা কৃষক, শ্রমিক, মজুর, একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা এলিট ক্লাসের মানুষ সবাই একত্রিত হয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একত্রিত হতে পেরেছে। আবার আমরা যারা সমন্বয়করা ছিলাম তাদেরকে তুলে নেওয়ার একটা ভয়, মানে আমাদের সবার বাসাতেই পুলিশ কিন্তু যাচ্ছে, আমাদের ইনকোয়ারি করছে, আমাদের ফ্যামিলিকে তুলে নিয়ে যাচ্ছে। জনগণ যখন একটা অভ্যুত্থান ঘটায় তখন কিন্তু পলিটিক্যাল পার্টি ওই জিনিসটাকে রিড করতে পারে নাই। এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর একটা বড় ব্যর্থতা। মানে সবাই তো আরও অনেক কথা বলবে। আজম স্যার মোটামুটি গণঅভ্যুত্থানের একটা যে ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট এগুলো বলার চেষ্টা করেছেন, এবং এটা আসলে খুবই অসাধারণ একটা উদ্যোগ। বর্তমানে বিশেষ করে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হওয়া শুরু করেছে, তখন গণঅভ্যুত্থানের পরবর্তীতে কিভাবে আমরা রাষ্ট্রটাকে গঠন করতে পারি সেটা নিয়েও কিন্তু নানান পক্ষ থেকে আলাপ আলোচনা শুরু হয়েছে, এবং এই ডিসকাশনগুলো চলতে থাকাটা জরুরি। এবং যত বেশি আসলে আমরা এই গণঅভ্যুত্থান এবং তার গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাকে রিড করতে পারবো, যত বেটারভাবে রিড করতে পারবো, তত বেটারভাবে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ রাজনীতিটাকে সাজাতে পারবো। তো আমরা বর্তমানে আমাদের শিক্ষকরা, আমাদের বুদ্ধিজীবীরা যা করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আরও কত মানুষের অংশগ্রহণ এখানে নিশ্চিত করা যায় সেটা আমি তাদের কাছ থেকে আশা করব। এখানে মানে অনেক বিষয়ই ধরেন আলাপ হয়, তবে আমার এই খুব কম ইয়ের মধ্যে একটা মোটামুটি হলিস্টিক্যালি পুরো বিষয়টাকে তুলে আনার চেষ্টা করছি। যেমন বর্তমান সময়ে আপনি যদি টিভি নিউজগুলো দেখেন, টিভি নিউজগুলোর কথার প্যাটার্নের মধ্যে কিছুটা ডিফারেন্স এসেছে। হয়তো সে গণঅভ্যুত্থান পরবর্তী সময়গুলোকে কভার করছে, কিন্তু তার ভাষার একটা পরিবর্তন এসেছে। সে ভাষাটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মানুষের কথা তারা বলছে, কিন্তু আমরা যারা মাঠে ছিলাম প্রত্যেকটা মানুষ জানে এটা কিন্তু কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগে আপনি এটাকে ফেলতে পারবেন না। এটা একটা ছিল পিওর গণঅভ্যুত্থান, একটা পিপলস রেভলিউশন। যখন একটা মিডিয়া তারা পিপলস রেভলিউশনকে সংকুচিত করে শুধুমাত্র একটা ব্যানারের মধ্যে সংকুচিত করে আনতে চায়, তখন কিন্তু বিষয়টার মধ্যে ঘাপলা আসছে, এটা কিন্তু বুঝতে হবে। কারণ আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিন্তু ফাংশন করছিলাম 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। এটা একটা পিওর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই আন্দোলন ছিল, কিন্তু যে মুহূর্তে আবু সাইদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি খেয়ে মারা গেল, সেই মুহূর্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার যে কোটা সংস্কারের মোটিভ সেটা থেকে সরে গিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন লাইনে চলে গিয়েছিল। এবং সেই নতুন যে একটা ন্যারেটিভ নতুন করে যে দাঁড় হয় যে এখানে আসলে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, এবং শেখ হাসিনাকে ক্ষমা চেয়ে এখানে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে, প্রথমে এই লাইনে ছিল। এটার পরবর্তীতে হচ্ছে আমরা 9 দফা থেকে 1 দফায় প্রবেশ করলাম। এই সব কিছুই কিন্তু আমাদের যে একটা জনতার চাপ, সেই চাপের কারণেই ঘটনাটা ঘটেছে। এবং সেই জায়গাটাকে আমাদের এই গণঅভ্যুত্থানকে নিয়ে যারা আসলে পড়াশোনা করছেন, যারা জিনিসটাকে বুঝতে যাচ্ছেন, আমাদের এই গণঅভ্যুত্থানে মানুষ কিভাবে করে আসলে এই প্ল্যাটফর্মটাকে পুশ করেছে সেটাকে রিড করাটা খুবই জরুরি। বরং অনেক জায়গায় আমি দেখেছি যে প্ল্যাটফর্মকে সামনে রেখে মানুষকে প্ল্যাটফর্মের পিছনে রাখার চেষ্টা করছে, কিন্তু পুরো গণঅভ্যুত্থানের চিত্রটা ছিল যে মানুষ আগে এগিয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষা আগে তৈরি হয়েছে, আর প্ল্যাটফর্ম তারপরে গিয়ে তার ভাষাগুলো তৈরি করেছে। তো সেই জায়গা থেকে এখানে আমি সরাসরি বলতে চাই যে আমাদের যে গণঅভ্যুত্থানটা হয়েছে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও আরও বহু স্টেক হোল্ডার এখানে ছিল, প্রচুর সাংস্কৃতিক অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, অনেক ধরনের অর্গানাইজেশনই এখানে ছিল। এবং যখন সাধারণ মানুষ তারা ঘর থেকে বের হয়ে নানানভাবে এখানে পার্টিসিপেট করে, তখনই কিন্তু একটা গণঅভ্যুত্থানের ভাষাটা নির্মাণ হয়, এবং এটা কিন্তু মানুষের একটা সফলতা যে তারা তাদের সকল সকল বিভেদ ভুলে
তার পাশের মানুষটার সাথে যে তার জামার ডিফারেন্স, তার যে ভাষার ডিফারেন্স, তার যে কালচারাল ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্সকে ভুলে একটা কৃষক, শ্রমিক, মজুর, একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা এলিট ক্লাসের মানুষ সবাই একত্রিত হয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একত্রিত হতে পেরেছে। এটা মানুষের একটা সফলতা, এবং এই মানুষের সফলতাটা সম্ভব হয়েছে এখানে এত এত লাশ পড়ার কারণে। এবং আমি এটাও মানে বলতে চাই যে আমাদের মানুষ যে মোবিলাইজ হয়েছে এটার একটা বড় কারণ, যে অনেকে বলছেন যে মানে মানুষ আসলে দিন শেষে কেন নেমেছে, তার সম্ভবত 16 তারিখ বা 17 তারিখ পর্যন্ত কিন্তু একটু পাবলিক ইউনিভার্সিটি পর্যন্তই কিছুটা সীমাবদ্ধ ছিল, কিন্তু 17 তারিখ যখন বিশ্ববিদ্যালয় হলগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের হলের মেয়েদেরকে রীতিমতো অপমান করে, আমাদের ছেলেদেরকে অপমান করে টিয়ার শেলের মুখে টিয়ার শেলের মুখে, সাউন্ড গ্রেনেডের মুখে আমাদেরকে হল ছাড়তে হয়। আর ওই দিন আমাদের ছাত্রদের মুখে, চোখে মুখে যে ঘৃণা, যে ক্ষোভ সেদিন ছিল, ওই দিনই আমরা বুঝতে পারছিলাম যে এই সরকার টিকবে না। এই সরকারকে আর কেউ ওই মুহূর্তে মেনেই নিতে পারছিও না, কিন্তু আমাদের মধ্যে একটা ক্ষোভ, একটা আক্ষেপ কাজ করছে যে আমরা কিছু করতে পারছি না। এই যে মানুষের মধ্যে যে একটা অসহায়ত্ব, ওইটাকে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। কিন্তু যেদিন আমরা 17 জুলাই হল ছাড়ছিলাম এবং পরের দিন, এবং 17 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সাস্টেও আপনার 18 জুলাই সকালবেলা মোটামুটি সব পাবলিক ইউনিভার্সিটির হলগুলো তারা বন্ধ করে দেয়, পুরোপুরি সাফ করে দেয়, এবং আমরা একটা আশাহত বলা যায় বা আবার বুঝতে পারছিলাম না যে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এরকম অকাতরে, আমরা তো অবাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বাড্ডাতে গোলাগুলির মুখে তারা আন্দোলন করে গেছে, ইস্ট ওয়েস্টে স্টুডেন্ট আন্দোলন করে গেছে, উত্তরাতে স্টুডেন্ট আন্দোলন করছে, গুলি খাচ্ছে, মিরপুর 12তে বিউপি এমআইএসটি স্টুডেন্টরা যখন নেমেছে তাদেরকে ধাওয়া দিয়ে ডিওএইচএস পর্যন্ত নিয়ে যায়, ডিওএইচএসের বাসাগুলোতে তাদেরকে আশ্রয় দেয়, সেখানে গিয়ে পুলিশ গোলাগুলি করে। এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল বাংলাদেশের। এরপরে ধরেন ইন্টারনেট শাটডাউন, সবাই আমরা এখানে জানি, সবাই বাংলাদেশে ছিলাম এবং আমরা পরিস্থিতিটা জানি কি হয়েছে। তবে এই পুরা ইন্টারনেট শাটডাউনকালীন সময়ে আমি বিশেষ করে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের সকলকে আসলে শ্রদ্ধা জানাতে চাই। আমরা যখন ইন্টারনেট শাটডাউনকারী সময়ে আমাদের উপর তো খুবই খারাপ একটা সিচুয়েশন যাচ্ছে, গণগ্রেফতার চলছে, একই সাথে আবার আমরা যারা সমন্বয়করা ছিলাম তাদেরকে তুলে নেওয়ার একটা ভয়, মানে আমাদের সবার বাসাতেই পুলিশ কিন্তু যাচ্ছে, আমাদের ইনকোয়ারি করছে, আমাদের ফ্যামিলিকে তুলে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অহরহ হচ্ছিল। এই চাপের মুখে আমরা ভাবছিলাম যে এখন যদি মানুষ না নামে আসলে এখানে কিছু করা সম্ভব না, এবং আমরা আসলে জানতাম না যে বাংলাদেশের বাইরে কি পরিস্থিতি। কিন্তু যেই মুহূর্তে ইন্টারনেটটা আবার ফেরত আসে 24শে জুলাই, তখন আমরা ফেসবুকে ঢুকে আমি শুধু অবাক হয়ে যাই কিভাবে সারা পৃথিবীব্যাপী যারা প্রবাসী বাংলাদেশিরা আছে কিভাবে তারা নেমেছে। ইউএইতে, আপনার আরব আমিরাতে যেখানে মিছিল করা নিষিদ্ধ, কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ, মানুষ ওই সিচুয়েশনে তারা হাজার হাজার মানুষ মিছিল করেছে। এবং একজনের সাথে আমার পার্সোনালি কথা হয়, তারা বলছে যে যেহেতু পরিবারের সাথে কেউ যোগাযোগ করতে পারছে না, ওই ভয়, ওই আশঙ্কার জায়গা থেকে তারা সবাই ধরে রাখতে পারছিল না নিজেদের, সেই জায়গা থেকে তারা সবাই মিছিলে নেমে যায়। এবং 57 জন প্রবাসী বাংলাদেশি কিন্তু এখনো পর্যন্ত আর কাতারের জেলে বন্দী। তাদের ব্যাপারে কিন্তু আমাদের সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের জন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না। এই মানুষগুলোকে তো আমাদের ভুলে গেলে হবে না। এই মানুষগুলো যদি না থাকতো তাহলে হয়তো কারফিউ তুলে দেওয়ার পরও আমরা মাঠে নামার সাহসটা পেতাম না। আর আচ্ছা, এখানে ভেঙে ভেঙে কি বলবো জানি না, নারী শিক্ষার্থীদের আলাপ তো অনেক জায়গায় এসেছে। নারী শিক্ষার্থীদের আলাপটা কিন্তু বিভিন্ন জায়গাতেই হয়েছে, যে নারীরা যখন একটা গণঅভ্যুত্থানে পার্টিসিপেট করে, আমরা যখন 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের মেয়েরা হলের গেট ভেঙে রাজু ভাস্কর্যে একত্রিত হই, ওইটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে ভাবেন নাই যে মানুষ তার এগেনস্টে গিয়ে একটা মিছিল করতে পারে রাতের 12টা বাজে। তো ওই মুহূর্তে যখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাকে ভায়োলেট করে আমরা যখন মিছিল করেছি, তখনই কিন্তু কাইন্ড অফ একটা সবার মধ্যে ভয়টা ভেঙে যায়। মানে সে যদি প্রধানমন্ত্রীকে আমি যদি কোয়েশ্চেন করতে পারি, তাহলে তো আমি যে কোনো কিছুই কোয়েশ্চেন করতে পারি। তো এটা বলা যায় যে একটা পুরা আন্দোলনটার একটা টার্নিং পয়েন্টও বলা যায়, যে নারী শিক্ষার্থীরা যখন দলে দলে এই আন্দোলনে যোগ দিয়েছে, তার কারণে কিন্তু আন্দোলনের উপরে নানানভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, নানানভাবে আক্রমণটা আরও বেশি মাত্রায় হতো।
হয়তো মানুষ নামতেও পারতো না। যে এটা একটা বড় উদাহরণ হচ্ছে চট্টগ্রামে যখন প্রথম কারফিউর পরে সমস্ত ইন্টারনেট শাটডাউনের পরে ওরা একটা বড় প্রোগ্রাম রাখে চট্টগ্রাম প্রেস ক্লাবে, এবং প্রেস ক্লাবে যখন তারা একত্রিত হওয়ার চেষ্টা করে তখন নারী শিক্ষার্থীরা তখন ছেলেদেরকে তো তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ ভ্যানে করে, তখন নারীরা চারপাশ থেকে হচ্ছে ভ্যানটাকে আটকানোর চেষ্টা করে এবং নারীদেরকে তো ওই অর্থে গ্রেফতার করে না, নারীদেরকে পিটায় ওই পাশ থেকে সরায় দেওয়ার চেষ্টা করা হয়। আর তার পর দিন হাইকোর্ট ঘেরাও ছিল এবং হাইকোর্টে আপনার হাজার হাজার মানুষ, আর চট্টগ্রামের যে সিচুয়েশন ছিল মানে প্রত্যেকটা ফ্যামিলি থেকে মনে হয় 2-3 করে লোক সেদিন হাইকোর্টে এসেছিল, বেশিরভাগই মেয়ে। এবং এইটাকে তো একটা অভূতপূর্ণ ব্যাপার, এবং এটাকে আমার মনে হয় যে বর্তমানে যে আন্দোলনটা হয়েছে গণঅভ্যুত্থানের নারীদের যে অংশগ্রহণটা সেটাকে আলাদা করে স্টাডি করাটা খুব জরুরি। কারণ এইখানে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নারী পুরুষের যে একটা ফারাক, নারী পুরুষের জনপরিষদে অংশগ্রহণের যে ফারাকটা, সে ফারাকটা কিন্তু মুছে গেছে এবং আমরা কিন্তু একটা নতুন সময়ে প্রবেশ করেছি। এটাকে আরও বেশি কীভাবে আমরা গুছিয়ে সামনে আনতে পারি, কিভাবে নারীদের পার্টিসিপেশনটা আরও গুছিয়ে আমরা এনশিওর করতে পারি, সেই ব্যাপারে আমরা কথা বলতে পারি। আর আরেকটা লাস্ট, বেশি আলাপ করবো না, একটা কথা হয়তো অনেকে করেছে অনেকে করেন নাই। এই যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেখানে কিন্তু সেখানে বলা যায় যে এখানে পলিটিক্যাল পার্টি বলতে কিন্তু কিছু ছিল না, এখানে যা ছিল সব জনগণ। এবং জনগণ যখন একটা অভ্যুত্থান ঘটায় তখন কিন্তু পলিটিক্যাল পার্টি ওই জিনিসটাকে রিড করতে পারে নাই। এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর একটা বড় ব্যর্থতা, এবং এই বড় ব্যর্থতার ফলাফল কিন্তু আমরা এখনও পর্যন্ত ভোগ করছি। যখন গণঅভ্যুত্থান পরবর্তীকালীন সময়ে আমাদের ধরেন একটা দল বিএনপি, তারা দেখা যায় নানানভাবে কিন্তু এখানে সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং নিজে একটা নব্য ফেসিবাদ হয়ে ওঠার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং। বরং সেই জায়গা থেকে কিভাবে রাজনৈতিক সংগঠনগুলা সকলে একত্রিত হয়ে যদি আমরা এই রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যেতে পারি, তাহলেই তো বরং আমরা দেশটাকে একটা বেটার বানাতে পারবো। সেটা না করে রাজনৈতিক সংগঠনের পুরো পার্টিসিপেশন যদি হয় পিপলের এগেনস্টে, তাহলে তো আমরা একটা বড় ধরনের শূন্যতার মুখোমুখি হব সামনে গিয়ে। তো এটা আমার একটা মতামত যে এখানে পলিটিক্যাল পার্টিকে ছাপিয়ে যে মানুষ এগিয়ে গিয়েছিল, এটাকে নতুন করে ভাবার আসলে দরকার আছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে আরও মানুষের সাথে মিলে এখানে অর্গানাইজ হতে পারে, মানুষের সাথে দাঁড়াতে পারে, এটা তাদের ভাবা উচিত। আর এটাই, খুব বেশি কথা বলবো না, আরও অনেক আলোচনা আছে। আমি জাস্ট এই কিছু পয়েন্ট রেজ করতে চেয়েছিলাম, সেই জায়গা থেকে আমার আলাপগুলো তুলেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে আপনারা যে আলোচনাগুলো শুনছেন, এবং আপনারা অবশ্যই এখানে কোয়েশ্চেন রেজ করার জন্য আমি এসেছি। আশা করি আপনারা যৌক্তিকভাবে আপনাদের কোয়েশ্চেনগুলো তুলে ধরতে পারবেন। ধন্যবাদ সবাইকে।